আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমি আপনাদের সাথে প্রাচীন সভ্যতার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমি পূর্বে একটি ভিডিওতে প্রাচীন সভ্যতার একটি অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি যে সভ্যতাগুলো আলোচনা করা হয়নি সেই সভ্যতাগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি আলোচনা করব চৈনিক সভ্যতা নিয়ে। আপনারা জানেন চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দে চীনের হুয়াংহো এবং ইয়াংসিকিয়াং নদীকে কেন্দ্র করে। চৈনিক সভ্যতার লোকেরা ব্রোঞ্জের ব্যবহার জানত, তাছাড়া তারা ঘোড়া টানা রথ ব্যবহার করত। চৈনিক সমাজ ব্যবস্থার লোকজন মূলত 4 ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণী ছিল রাজা, প্রথমে ছিল রাজা, 2 নম্বরে ছিল কৃতদাস, 3 নম্বরে ছিল বুদ্ধিজীবী, আর 4 নম্বরে ছিল সাধারণ জনগণ। চৈনিক সভ্যতার লোকেরা চৈনিক রাজাদেরকে ঈশ্বরের পুত্র বলে মনে করত। চৈনিক সভ্যতা সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল চৌ ও শাং রাজাদের আমলে। চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। চৈনিক সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর, যেটি মানুষ কর্তৃক নির্মিত সবচেয়ে বৃহৎ স্থাপনা। এই চীনের মহাপ্রাচীর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি। এই চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ছিল প্রায় 21,000 থেকে 22,000 কিলোমিটারের মতো। এই চীনের মহাপ্রাচীর চীনের উত্তর সীমান্তে অবস্থিত। বর্তমানে চীনের মহাপ্রাচীরের মাত্র 8.2% টিকে আছে বা অক্ষত রয়েছে। চাঁদ থেকে চীনের মহাপ্রাচীর দেখা যায়। আর চীনের অন্যতম একজন লেখক হলেন সুন জু। তার অন্যতম একটি সাহিত্যকর্ম হল দ্য আর্ট অব দ্য ওয়ার, যেখানে যুদ্ধের কলাকৌশল বা রণকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। এইটুকুই ছিল চৈনিক সভ্যতা। এখন আমি আলোচনা করব গ্রিক সভ্যতা নিয়ে। গ্রিক সভ্যতা প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম একটি সভ্যতা। গ্রিক সভ্যতা ছিল মূলত হেলেনিক ও হেলেনিস্টিক, মানে গ্রিক সভ্যতার দুটি অংশ ছিল, একটি ছিল হেলেনিক আর একটি ছিল হেলেনিস্টিক। হেলেনিক সভ্যতা গড়ে উঠেছিল গ্রিসকে কেন্দ্র করে, আর হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছিল মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে। আপনারা জানেন গ্রিসের সম্রাট আলেকজান্ডারের সময়কালে আলেকজান্ডার কিন্তু এশিয়া, তারপর ইউরোপ, তারপর আফ্রিকার বেশ কিছু জায়গা দখল করেন। তার মধ্যে মিশর হলো অন্যতম। এই মিশরের আলেকজান্দ্রিয়াকেই কেন্দ্র করে পরবর্তীতে হেলেনিস্টিক সভ্যতা গড়ে ওঠে এবং আলেকজান্ডারের মৃত্যুর পর হেলেনিস্টিক সভ্যতার পতন ঘটে। আর হেলেনিক সভ্যতা গড়ে ওঠে গ্রিসের নগর রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে। আপনারা জানেন প্রাচীন গ্রিসে নগরকে কেন্দ্র করে
ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র তৈরি হয়েছিল, তার মধ্যে অন্যতম হল স্পার্টা এবং এথেন্স। স্পার্টা ছিল নগরকেন্দ্রিক। এই স্পার্টায় তখন নাগরিকদের জন্য 20 থেকে 30 বছরের মধ্যে যে কোনো একটি বছর সামরিক কাজে অংশ নিতে হতো। এই স্পার্টা ও এথেন্সের মধ্যে পরবর্তীতে সংঘটিত হয় পেলোপনেশিয়ার যুদ্ধ। এই পেলোপনেশিয়ার যুদ্ধে স্পার্টারা জয়ী হন এবং এথেন্সের পরাজয় হয়। ফলে স্পার্টারা এথেন্স দখল করে নেয়। পরবর্তীতে এথেন্সে সূচনা হয় বা এথেন্সে গড়ে ওঠে প্রাচীন গণতন্ত্র। তাই গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে। এখন আমি যখন পেলোপনেশিয়ার যুদ্ধের ফলে যখন এথেন্সের পতন ঘটে, তখন মূলত হেলেনিক সভ্যতারও পতন ঘটে। তো এখন আমি আলোচনা করব ওয়াইজ মেন অব দ্য ওল্ড নিয়ে। আপনারা জানেন প্রাচীন গ্রিসের 3 জন দার্শনিককে ওয়াইজ মেন অব দ্য ওল্ড বলা হয়। তারা হলো, প্রথম হলো সক্রেটিস, 2 নম্বরে হলো প্লেটো, 3 নম্বরে হলো এরিস্টটল। সক্রেটিসকে বলা হয় জ্ঞানীদের জ্ঞানী। প্রাচীন গ্রিসের দার্শনিকদের মধ্যে সক্রেটিস ছিল সর্বশ্রেষ্ঠ। সক্রেটিসের বিখ্যাত কিছু উক্তি হলো ভার্চু ইজ নলেজ, মানে সৎ গুণই হলো জ্ঞান। এছাড়াও আছে অ্যান আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং। এছাড়াও তিনি আরও বলেছেন নো থাইসেলফ, মানে হলো নিজেকে জানো। ধারণা করা হয় যে সক্রেটিসকে হেমলক নামক বিষ পান করিয়ে হত্যা করা হয়েছিল। এই সক্রেটিসের ছাত্র ছিল আপনার প্লেটো। প্লেটোর একটি বিখ্যাত বই হলো দ্য রিপাবলিক। এই রিপাবলিক বইটিতে প্লেটো আলোচনা করেছেন আদর্শ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, যে রাষ্ট্র ব্যবস্থায় দার্শনিকরা হবেন একটি দেশের শাসন ক্ষমতা রাজা, একটি দেশের রাজা, মানে দার্শনিকরা হবেন একটি দেশের রাজা এবং তারা তাদের গুণাগুণ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। প্লেটো দর্শন শিক্ষার জন্য একাডেমিয়া নামক প্রতিষ্ঠান তৈরি করেন। প্লেটো সক্রেটিসের বক্তব্যকে নিয়ে ডায়ালগ অফ সক্রেটিস নামে একটি বইও রচনা করেছেন। প্লেটোর অন্য বিখ্যাত উক্তিগুলো হলো নলেজ ইজ ভার্চু, এবং অন্য একটি হলো ভার্চু ইজ নলেজ অ্যান্ড দ্য মেইন থিং টু এডুকেশন ইজ দ্য মেইন থিং টু অ্যাকোয়ার ভার্চু। এই প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। এরিস্টটলের বিখ্যাত বই হলো দ্য পলিটিক্স, আর প্লেটোর ছিল দ্য রিপাবলিক। এরিস্টটলের হলো দ্য পলিটিক্স। এরিস্টটল দর্শন চর্চার জন্য লাইসিয়াম নামক প্রতিষ্ঠান তৈরি করেন। এরিস্টটলকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং জীববিজ্ঞানের জনক এবং প্রাণীবিজ্ঞানের জনকও বলা হয়।
এরিস্টটল এরিস্টটল হলো সুবর্ণ মদ্যক ধারণার উদ্ভাবক। সুবর্ণ মদ্যক হলো মধ্যপন্থা, মানে একদম খারাপ কিছু নয়, আবার একদম উচ্চ পর্যায়েরও কিছু নয়, এমন ধারণা হলো সুবর্ণ মদ্যক। এরিস্টটলের বিখ্যাত উক্তি হলো ম্যান ইজ বাই বর্ন ইজ এ পলিটিক্যাল নেচার। মানুষ জন্মগতভাবেই রাজনৈতিক কবি। অন্য একটি উক্তি হলো ম্যান উইদাউট সোসাইটি ইজ আইদার গড অর বিস্ট। প্রাচীন গ্রিস সভ্যতার অন্যতম কিছু লেখক নিয়ে এখন আমি আলোচনা করব। প্রাচীন অন্ধ লেখক ছিল হোমার। তিনি ছিলেন একজন অন্ধ লেখক। তিনি ইলিয়াড ও ওডিসি নামক দুটি মহাকাব্য রচনা করেছেন, যেখানে তিনি তুলে ধরেছেন হাজার হাজার বছরের প্রাচীন কাহিনী। এছাড়া উল্লেখযোগ্য নাট্যকার ছিলেন এসকাইলাসের বিখ্যাত নাটক হল অ্যাগামেমন অ্যান্ড প্রোমেথিউস বাউন্ড। এছাড়াও অন্যতম নাট্যকার ছিলেন সফোক্লিসের বিখ্যাত নাটক ছিল বা ট্র্যাজেডি ছিল কিং ইডিপাস, এবং অন্যান্য নাটক ছিল ইলেকট্রা অ্যান্ড এন্টিগনে। এছাড়াও অন্য একজন নাট্যকারের নাম হলো ইউরিপিডিস, যার নাটকের নাম হলো ওরেস্তেস। প্রাচীন গ্রিসে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করা হয়েছিল, আর প্রাচীন মানচিত্রকারের নাম হলো অ্যানাক্সিমান্ডোস। গ্রিকরাই প্রথমে ধারণা করেছিলেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। এছাড়াও গ্রিসে জন্ম হয়েছিল হিপোক্রিটাস, তারপরে আর্কিমিডিস, তারপরে পিথাগোরাস নামক বিখ্যাত গণিতবিদ এবং বিজ্ঞানী। তো খ্রিস্টপূর্ব 776 অব্দে প্রাচীন গ্রিসে চালু হয়েছিল অলিম্পিক গেমসের। প্রাচীন গ্রিসের বিখ্যাত মন্দির হলো পার্থেনন। এখন আমি আলোচনা করব রোমান সভ্যতা নিয়ে। রোমান সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্বে 753 খ্রিস্টপূর্বাব্দ ইতালির রোমকে কেন্দ্র করে। রোমান সভ্যতার দুটি অংশ রয়েছে, একটা হলো পূর্বাঞ্চলীয় রোমান সভ্যতা, আর একটা হলো পশ্চিমাঞ্চলীয় রোমান সভ্যতা। পশ্চিমাঞ্চলীয় রোমান সভ্যতা গড়ে উঠেছিল ইতালির রোমকে কেন্দ্র করে, এবং পূর্বাঞ্চলীয় রোমান সভ্যতাকে বলা হয় বাইজেন্টাইনিয়ান সাম্রাজ্য। এই বাইজেন্টাইনিয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। খ্রিস্টাব্দ 1500 শতকে তুর্কিদের কর্তৃক এই কনস্টান্টিনোপল আক্রমণ করা হয়। এর ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে এবং সাম্রাজ্য চলে যায় তুর্কিদের হাতে। আর এই কনস্টান্টিনোপলের পরবর্তীতে নাম করা হয় ইস্তাম্বুল। এভাবেই ইস্তাম্বুলকে কেন্দ্র করে তুরস্ক রাষ্ট্র গড়ে ওঠে। প্রাচীন ইস্তাম্বুলে অবস্থিত
আয়া সোফিয়া নামক স্থাপনাটি হল পূর্বাঞ্চলীয় রোমান সভ্যতা বা বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম একটি নিদর্শন। রোমান সভ্যতার অন্যতম একজন সম্রাট ছিলেন জুলিয়াস সিজার, যিনি খ্রিস্টপূর্ব 55 অব্দে ইংল্যান্ড আক্রমণ করেন এবং দখল করেন। তার একটি বিখ্যাত উক্তি হল ভেনি বেডি ভিসি, মানে এলাম, দেখলাম এবং জয় করলাম। এই জুলিয়াস সিজারকে তার বন্ধু এবং মার্ক অ্যান্টনিও মিলে হত্যা করেন, অথচ এই ব্রুটাস নামক তার বন্ধুকেই তিনি একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা হয় অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনিও এবং লেডিপাসের মধ্যে। অক্টোভিয়াস সিজার মার্ক অ্যান্টনিও এবং লেডিপাসকে পরাজিত করে অগাস্টাস সিজার নাম ধারণ করে রোমান সভ্যতা শাসন করতেন। অক্টোভিয়াস সিজারের সময়ে হজরত ঈসা আলাইসাল্লাম বা যীশু খ্রিস্টের জন্ম হয়। রোমান সভ্যতার অন্যতম লেখক হলেন ভার্জিল। তার বিখ্যাত মহাকাব্যের নাম ইনিড। প্রাচীন রোমান সভ্যতায় সরকারি ঘোষণাপত্রগুলোকে একটা ডাইআর্না বলা হতো, আর এই একটা ডাইআর্নাকে এখন মূলত প্রাচীন সংবাদপত্র হিসেবে বিবেচনা করা হয়। তাছাড়া রোমান রাজারা নাগরিকদের দায়িত্ব কর্তব্য পালনের জন্য 12টি ব্রোঞ্জ পাত্রের মাধ্যমে 12টি আইনের প্রচলন করেছিলেন, যার নাম হল 12 টেবলস। তো আজকে এতটুকুই। আশা করি আপনারা সভ্যতাগুলো সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।